এই যে শান্তি চুক্তি করা জেএসএস সন্তুলনপন্থী এই যে ভাইরা আমার বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সে ইন্ডিয়ায় বসে কিভাবে আমার এই পাহাড়ে আপনার আইএসএ হামলা হবে, জঙ্গির হামলা হবে, এই কথা সে কিভাবে জানলো? দেশের বিপক্ষে যারা কাজ করছে ওরা আজকে দিব্যি প্রকাশ্যে এরা ঘুরে বেড়াচ্ছে। এই প্রত্যেকটা দাঙ্গার পিছনে ভারতের হাত আছে, সোশ্যাল মিডিয়াতে এবং প্রকাশ্যে ফোন দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি এভাবে দিচ্ছে এরা। ভারতের হানাদার বাহিনীরা আমাদের বুদ্ধিজীবী ভাইদেরকে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত, কিন্তু দোষটা চাপিয়ে দিয়েছে পাক হানাদার বাহিনীর উপরে। এই ঘটনা কিন্তু আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আমরা আওয়ামী লীগ সরকার কিন্তু এই ঘটনা পাকিস্তানের উপরে দায় চাপিয়ে দিয়েছে। আমি মনে করি ভারত যেহেতু আমাদের বাংলাদেশকে আপনার বুদ্ধিশূন্য করার জন্য যা যা করার তাই করেছে, তারই একটা অংশ হিসেবে 1971 সালে আজকের এই দিনে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরই পরিক্রমায় আপনি যদি দেখেন যে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু এক সময় ভারতের পা চাটা দালাল ছিল, কিন্তু পরক্ষণে যখন ভারতের তাবেদারি করে নাই, ভারতের কথা শুনে নাই, তখন কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এই পরবর্তীতে আমি যদি দেখি জিয়াউর রহমানও ছিলেন একজন তীক্ষ্ণ একজন ব্যক্তি, কিন্তু দেখেন জিয়াউর রহমান কি ছিল সবচেয়ে ভারত বিরোধী একজন ব্যক্তি, তাকেও কিন্তু নৃশংসভাবে হত্যা করেছে। নৃশংসভাবে হত্যা করেছে কিভাবে? আমাদের লোক দিয়ে, যাতে করে আমরাই হত্যা করেছি, যাতে করে দোষটা আমাদের উপরে ওরা চাপিয়ে দিতে পারে, যাতে করে দোষটা ওদের উপরে না যায়। এরকম করে কিন্তু বিগত আপনার 53 বছরে কিন্তু আমাদেরকে বাংলাদেশের মেধাশূন্য করার জন্য এরা কিন্তু হত্যাযজ্ঞ চালিয়েছে। এরই ধারাবাহিকতায় আমি যদি বলি আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলি, আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আপনারা সকলে জানেন। শুধু পার্বত্য চট্টগ্রাম না, চট্টগ্রামের ফেনী অঞ্চল থেকে শুরু করে এরা চট্টগ্রামকে ওরা আপনার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আপনার এই চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে নিয়ে যাওয়ার জন্য ওরা ওদের মিডিয়ায় নানাভাবে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। এটা আপনারা সকলে জানেন, আমরা জানি। এরই মধ্যে কিছু মিডিয়ায় আপনার এটা প্রকাশ্যে এসেছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী সরকার দ্বারা, শেখ হাসিনার দ্বারা চুক্তিকৃত আপনার শান্তি চুক্তি আপনারা হয়েছে, এটা সকলে জানেন। এই শান্তি চুক্তি যারা করেছিল জেএসএস, এরা আপনারা সকলে জানেন এরা অস্ত্র জমা দিয়েছে, কিন্তু এই শান্তি চুক্তি যারা করেছে সন্তুলনপন্থীরা, এরা কিন্তু আজও অস্ত্র জমা দেয়নি। আপনারা সকলে জানেন যে ইদানিং ভিডিও একটা খুব ভাইরাল হয়েছে, সুহাস চাকমা, উনি কিন্তু বাংলাদেশের নেই, উনি এখন আছে কোথায়? ভারতে আছে। ভারতে থেকে উনি বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করে বেড়াচ্ছে এবং আমার এই পাহাড়ের নিরীহ নিরস্ত্র যারা কিনা আপনার শান্তিপ্রিয় এই পাহাড়ের নাগরিক, ওদেরকে উস্কিয়ে দিয়ে সে আপনার একটা বিশৃঙ্খল তৈরি করার জন্য সে চেষ্টা করছে। আমি ভিডিওতে আপনাদেরকে দিব, এই ভিডিওতে আপনারা দেখবেন আসলে আমি কিভাবে সে আমার এই পাহাড়কে অস্থিতিশীল করার জন্য সে পায়তারা করছে। উনি বলছে এভাবে যে আমার এই পাহাড়ে নাকি সাম্প্রদায়িক হামলা কিংবা জঙ্গি হামলা হতে পারে। আরে ভাই, আমার এই পাহাড়ে জঙ্গি হামলা হলে তো আমরা সবার আগে জানবো, এবং আমার এই পাহাড়ে যে প্রশাসন আছে এই প্রশাসনরা জানবে। সে ইন্ডিয়ায় বসে কিভাবে আমার এই পাহাড়ে আপনার আইএসএ হামলা হবে, জঙ্গির হামলা হবে, এই কথা সে কিভাবে জানলো? আমার প্রশ্ন হচ্ছে, সে তো ভারতে আছে, তাহলে আমার এই বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে এই জেএসএস কিভাবে আজকে শান্তি চুক্তির নামে সে চুক্তি আপনার বাস্তবায়নের জন্য একদিকে কথা বলে যাচ্ছে, অপরদিকে সে আপনার অস্ত্র নিয়ে, আমি শুনতে পেয়েছি যারা কিনা আমার এই পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ মানুষ কিন্তু নিরস্ত্র এবং ওদের অর্থনৈতিক স্বাবলম্বী নাই। অর্থনৈতিক এই দুর্বলতাকে টার্গেট করে আমার এই পাহাড়ে ভাইয়েরা আপনার চট্টগ্রামে কিংবা আপনার ঢাকায় বিভিন্ন অঞ্চলে গার্মেন্টসে চাকরি করতে আসে, ওরা পরিবার থেকে অনেকদিন দীর্ঘদিন দূরে থাকে, ওদেরকে টার্গেট করে জেএসএস কিংবা ভারতের র এবং আরএসএস ওদেরকে টার্গেট করে, যেহেতু ওরা দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন, এটাকে আপনার কৌশল হিসেবে ওরা চট্টগ্রামে ভারতের মিজোরাম, আসাম কিংবা এরকম 7 সিস্টার ওদিকে নিয়ে গিয়ে ওদেরকে ট্রেন করে বাংলাদেশে এনে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এরকম একটা তথ্য আমাদের মাঝে আমাদের সোর্সের মাধ্যমে এসেছে। একটা বিভিন্ন মিডিয়া আপনারা যদি দেখেন যে পার্বত্য নিউজ, এই পার্বত্য নিউজেও কিন্তু এটা আপনার নিউজ
নিউজ ছাপিয়েছে এরা, আপনি যদি দেখেন তাহলে এই যে এই ধরনের যে একটা ষড়যন্ত্র করছে, আমার দেশের সরকার আসলে কি করছে, আমার দেশের গভর্নমেন্ট কি করছে এবং প্রশাসন কি করছে আমার জানার ইচ্ছে আছে। যদি ওরা প্রকাশ্যে আমার দেশকে নিয়ে, এই যে আমি সবাইকে বলবো না চাকমা মানে যে সবাই খারাপ বা আপনার এই যে, আমি এই জন্য বলবো না, কিন্তু আমি বলবো এই যে শান্তি চুক্তি করা জেএসএস সন্তুলনপন্থী এই যে ভাইরা আমার বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, এবং আমি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে ওরা আমাকে নানাভাবে সোশ্যাল মিডিয়াতে এবং প্রকাশ্যে ফোন দিয়ে আমাকে হুমকি দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি এভাবে দিচ্ছে এরা। তো আমার কথা হচ্ছে ভাই, আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি, আমি তো বাংলাদেশের সার্বভৌম হুমকির মুখে পড়েছে বিধায় আমি বাংলাদেশের সার্বভৌম পক্ষে কথা বলছি। আমি যদি রাষ্ট্রদ্রোহিতার কথা বলতাম, রাষ্ট্রদ্রোহী কাজ করতাম, তাহলে ওরা আমাকে হুমকি দিতে পারতো, প্রশাসনিকভাবে আমাকে যা করার করতে পারতো। কিন্তু ওরা দেখেন, ওরা দেশের বিপক্ষে যারা কাজ করছে, ওরা আজকে দিব্যি প্রকাশ্যে ওরা ঘুরে বেড়াচ্ছে এবং ভারত তাদেরকে ইন্ধন দিচ্ছে। আমি বলতে চাচ্ছি এটাই, এই 2024-এ এসে কি আমরা এই পাহাড়কে আবার আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যাব? আপনারা দেখেছেন 2024 সালেও আমার এই পাহাড়ে কি পরিমাণ আপনার নৃশংসতা বা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছে। এই প্রত্যেকটা দাঙ্গা, আমি আপনার বারে বারে বলছি, এই প্রত্যেকটা দাঙ্গার পিছনে ভারতের হাত আছে। আমাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং আমার এই পাহাড়ে ভাইরা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। শুধু এই পাহাড় না, সমগ্র বাংলাদেশে যারা কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এরা কিন্তু প্রত্যেকে শান্তিপ্রিয় এবং মুসলমানরাও শান্তিপ্রিয়। আমরা কি ঝগড়া বিবাদ বা মানে এই যে ঝামেলায় আমরা যেতে চাই না, উশৃঙ্খলতা আমরা পছন্দ করি না। কিন্তু যারা কিনা কিছু মুসলিমীয় লোক আছে, যারা কিনা ভারতের তাবেদারি করে, এটা হোক মুসলমান, এটা হোক হিন্দু, এটা হোক খ্রিস্টান, এটা হোক বৌদ্ধ, এটা যে কেউ হতে পারে, যারা কিনা ভারতের তাবেদারি করে বেড়ায়, RSS এর টাকা খায় এবং ইসকনের সাথে সম্পৃক্ত, ভারতের রয়ের সাথে সম্পৃক্ত, ওরা কিন্তু আপনার এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ওরা কিন্তু নানা প্রপাগান্ডা ওরা ছড়াচ্ছে। তারই অংশ হিসেবে আমি বলবো, যারা কিনা ভারতের মিডিয়ায় গিয়ে আমাদের বাংলাদেশের নামে বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য যে সমস্ত ব্যক্তিরা এই কথাগুলো বলছে, তাদের যে সমস্ত নাগরিকরা এই ধরনের কথাবার্তা বলছে, তাদেরকে আইনে আওতায় এনে জবাবদিহিতা নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এটা আমাদের বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। ইমেজ ক্ষুণ্ণ না করতে চাইলে, ইমেজ যাতে করে এই ধরনের কথাবার্তা যাতে করে সাবধানে কথা বলে, তাদেরকে আইনে আওতায় এনে আমার মনে হয় জিজ্ঞাসাবাদ করা উচিত।